ওকে, আরেকটু দেখে নিই, দাঁড়াও, হয়ে গেছে। হুম, ঠিক আছে। আচ্ছা, ওকে, শুরু। তো প্রশ্ন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো প্রশ্ন পড়া শুরু করো। স্যার অন নাকি প্রথমটা? হ্যাঁ, অন টেলিভিশন। হ্যাঁ, অন টেলিভিশনই হয়। টেলিভিশনের পর্দায় কিছু দেখায়। ইজ এনিথিং গুড অন টেলিভিশন দিস ইভিনিং? অন হবে। অন টেলিভিশন। তাহলে একের উত্তর ডি, অন। দুই। স্যার 2 সি নাম্বার। সবাই ভালো করে দেখো, বানানগুলো সবাই দেখো। জি স্যার, সি হবে। আর সি, সিতে বানানটা কি হবে? সিইআইটি হবে। সিইআইটি, যেমন রিসিপ্ট, সিইআইভি, এরকম, তাই না? বিলি, তাহলে সিইআইটি, ই আগে যাবে, আই পরে যাবে। ডিসিট, প্রতারণা করা, ঠকানো, তাই না? আচ্ছা, তাহলে উত্তরে ভুল উত্তর, বহুল বানানো হচ্ছে সি। তারপর তিন। কনফ্লিক্ট এন্ড রেজলিউশন। সবাই সি দেখো, নাম্বার। সবাই দেখো, সবাই দেখো। সবার মতামত কি তাই? তাহলে কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, সংঘাত। জি রেজলিউশন স্যার, কথাটার ওইটাই বলি। মানে সংকল্প বা সিদ্ধান্ত, তাই তো? দ্বন্দ্ব সংঘাতের বিপরীত সংকল্প বা সিদ্ধান্ত। আর ডেথ অ্যান্ড ডিসঅনার তো অন্যরকম, মৃত্যু এবং অসম্মান। বিউটি অ্যান্ড ইয়ুথ, চ্যাস্টিটি অ্যান্ড পিউরিটি। এটাও না হবে। চ্যাস্টিটি মানেও বিশুদ্ধতা, সতীত্ব বা বিশুদ্ধতা। আর বিউটি, পিউরিটি মানেও তো বিশুদ্ধতা। আচ্ছা, তারপরে স্যার, স্যার ম্যাসকিউলিন মানে তো ম্যানলি। ম্যানলি স্যার, মানে পুরুষবাচক, হ্যাঁ, এরকম ম্যানলি, না? ম্যানলি, ম্যানিশ, মেল, এমেল, মেল, এরকম, তাই না? ম্যাসকুলাইন। অন্যগুলো হয় না। তাহলে ম্যাসকুলাইন হতো যে ফেমিনিন, ম্যাসকুলাইন যেটা আর কি, সেটা তাই তো জি স্যার। ম্যানলি। তো ঠিক আছে, ম্যানলি। চারের উত্তর হবে এ। ওরিডলি। স্যার ওয়েটলি। ডি নাম্বার স্যার। হ্যাঁ, ওরিডলি। অ্যাংশাসলি মানে উদ্বিগ্ন ভাবে, দুশ্চিন্তিত ভাবে, উৎকণ্ঠ, উৎকণ্ঠার সাথে। তো ওরিডলি মানেও তাই। আর হেজিটেন্টলি মানে দ্বিধাগ্রস্ত ভাবে, তাই না? স্লোলি, ধীরে ধীরে। আনহ্যাপিলি মানে এটা আমরা জানি। তো পাঁচের উত্তর হবে ডি, ওরিডলি। তারপর আর ছয়। 6 সি স্যার। ছয় দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ হ্যাঁ, রিল্যাক্টেন্টলি। এখানে হবে। স্যার সি নাম্বার। সি। হ্যাঁ, রিল্যাক্টেন্টলি মানে অনিচ্ছুক। অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত ভাবে বা ইনডিফারেন্টলি, ক্যালাসলি, তাই না? এরকম। তো বিপরীত শব্দ ইগারলি মানে আগ্রহের সাথে, তাই না? জি স্যার। আচ্ছা, দেখি কে আসলো, একটু দেখি। কে একজন আসছে। আচ্ছা, এরপরে আমরা আসি। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? সাত হয়ে গেল। আট। স্যার 7 নাম্বার 7 হবে হ্যাঁ, স্যার। সাত, সাত হবে। হ্যাঁ, সাত হবে। স্যার ডি নাম্বার হবে মনে হচ্ছে। আচ্ছা, আমি যেভাবে লিখেছি শেষেরটায় আবার এ লেখা হয়েছে, এখানে ডি হবে না? হ্যাঁ, ওটা ডি হবে। আচ্ছা, ডি। স্যার আপনার লেখায় তো কনফিউজ হয়ে গেছি। আমি নিজেই কনফিউজড হয়ে গেছি যে কি লিখলাম। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা হচ্ছে, সবাই আমরা দেখি ভালো করে। হ্যাঁ, এইখানে ডি যে হবে। জিনিসটা বলেছে দেখো, নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং, মানে কোথায় যাচ্ছে সে বুঝতে না পেরে নাই, মানে চোখে ঠিক মতো দেখে নাই, দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিল। এরপর বলছে এ কার হিট হিম। আসলে বিষয়টা এটা এক ধরনের যেটাকে ড্যাংলিং মডিফায়ার বলা হয়। ড্যাংলিং মডিফায়ার হলো প্রথম অংশে যে বিষয় বলা হচ্ছে, প্রথম পরে যে সাবজেক্টে এরকম সে হবে সাবজেক্টের জায়গায়। তো সাবজেক্টের জায়গায় কার হবে না, হি হবে, তাই না? সাবজেক্টের জায়গায় হবে হি। এখন হি ওয়াজ, আমরা যদি এটা করি, হি ওয়াজ হিটেড, এই হিটেড মানে কি? হিট মানে তো উত্তপ্ত উত্তপ্ত করা, করা, এটা। মানে তাপ দেওয়া। হ্যাঁ। আর এখানে হিট যে শব্দটা, আঘাত পাওয়া, আঘাত করা। সেটার তিনটা রূপে হিট হয়, হিট, হিট, হিট। তাহলে প্যাসিভ, তাই না? পাস্ট ইনডিফিনিট প্যাসিভ হয়, হি ওয়াজ হিটেড বাই কার। এ কার হিট হিম, এটাও হয় না, হি সাবজেক্টের জায়গায় আসবে। কারণ এই যে হোয়ার হি ওয়াজ গোয়িং, এই অংশের সাথে মিল রেখে সাবজেক্টে হি আসবে, কার আসবে না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, উত্তর হবে ডি। সাতের উত্তর ডি। আটে চলে যায়।
ডাস হবে নাকি দেয়ারফর স্যার হবে? ডাজ না ডাস। দেয়ারফর আচ্ছা, এটা তো একটা অঙ্ক, তাই না? 2a = 10, দেয়ারফর a = 5। তাহলে সুতরাং এর বা অতএব ব্যবহার করি আমরা দেয়ারফর দেব। সো বা দেয়ারফর আমরা ব্যবহার করি। অঙ্কের সময় আমরা অতএব দিই বা সুতরাং দিই, তাই না? দেয়ারফর হবে এখানে। তাহলে a = হচ্ছে ডাস 5। মানে কি জানো? ডাজ মানে এভাবে। এইভাবে। আচ্ছা, এভাবে ডাস দিলে সমস্যা কি স্যার? হ্যাঁ, সমস্যা ক্যান হচ্ছে ডাস এ ইকুয়াল হ্যাঁ, 5 সমস্যা আছে মোস্ট কারণ অ্যাপ্রোপ্রিয়েট বলে আচ্ছা, তো? শোনো। তুমি যখন পাটিগণিতে বা অঙ্ক পড়েছো তখন কি কখনো ব্যবহার করেছো যে এইভাবে তুমি লিখেছো এত সুতরাং 1% এর মান এত, সুতরাং 100% এর মানে এরকম। সুতরাং দিয়ে ব্যবহার করি না, অতএব লিখি না আমরা আচ্ছা সবসময়। আচ্ছা। অতএব ওই যে হুম। উপরে 1 ফোঁটা নিচে 2 ফোঁটা ওটা কিন্তু সুতরাং বা অতএব। আচ্ছা। তারপর হচ্ছে এটা সি হচ্ছে স্যার দেয়ারফর। পরেরটা বি নাম্বার। প্রশ্ন করতে দাও। হ্যাঁ, একটু দেখে নাও সবাই, আবার একটু দেখি। তো এটা আমরা দেখি সহজ প্রশ্ন। তো ঠিক আছে, বি জি না? স্যার। হুম। আচ্ছা, ওয়ান অফ, সাম অফ, মেনি অফ, মোস্ট অফ, সেভারেল অফ যাই থাক, এই নাউন প্রোনাউনটা প্লুরাল। ফ্রেন্ডস এটা প্লুরাল, বন্ধুদের মধ্যে একজন। কিন্তু ওয়ান সাবজেক্টের জায়গায় থাকলে ভার্বটা সিঙ্গুলার ইজ হবে। কিন্তু এখানে যদি সাম অফ, মেনি অফ, মোস্ট অফ, অল অফ তখন কিন্তু আর হতো, তাই না? ভার্ব আর হতো। কিন্তু ওয়ান থাকলে হবে ইজ। কিন্তু এই নাউন প্রোনাউনটা কিন্তু সবসময় প্লুরাল। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ, সাম অফ মাই ফ্রেন্ডস সবই প্লুরাল হয়। আর ভার্বটা ওয়ানের জন্য সিঙ্গুলার, একজন, বন্ধুদের মধ্যে একজন লয়ার। তাহলে উত্তর হবে বি। 10। স্যার হুম একটু ভেবে নিন, দাঁড়ান একটু। স্যার স্যার পেসিমিস্টিক হবে। পেসিমিস্টিক। পেসিমিস্টিক। আচ্ছা, শব্দ আছে ফেয়ারফুল, পেসিমিস্টিক, ডিবেটিং, আনসার্টেন। তো আর একটু ভাবো তো দেখি। স্যার হয় ফেয়ারফুল হবে আর না হলে পেসিমিস্টিক হবে, যে কোনো একটা। তবে কি লিখেছে সেন্টেন্সটা? বিকজ অফ আ লং ড্রাউট, মানে খুব বড় রকমের বা দীর্ঘ দীর্ঘকালীন একটা খরার কারণে। খরা বা অনাবৃষ্টি হয়েছিল তাদের ওখানে। তো ফার্মার্সরা সন্দিহান হয়ে পড়েছিল যে আসলে ভালো ফসল পাবে কিনা। দ্য প্রসপেক্ট অফ এ গুড ইলোড, ইলোড মানে ওই যে উৎপাদন, ক্ষেতের ফসল, ঠিক আছে? হুম। তো এই বিষয়টা বোঝানো হচ্ছে। তো আসলে উত্তরটা হবে আনসার্টেইন, তারা অনিশ্চিত হয়ে পড়ে, জি মানে স্যার। পাবে কি পাবে না। ভয় পায়নি, নিরাশ হয়নি, মানে তারা পাবে কি পাবে না, মানে একটা সন্দিহান অবস্থার মধ্যে চলে গেছে, অনিশ্চিত একটা পরিস্থিতি হয়ে গেছে। মানে পাবোই না যে এরকম না, হতাশ হয়ে পড়িনি, আবার পাবোই যে এরকম না, একটা 50-50 ব্যাপার, যে পাবো কি পাবো না, আনসার্টেইন হবে। আচ্ছা, কেউ একজন এসেছে, দেখে আসি। আরে আল্লাহ, লগ হয়ে গেছে রে। আচ্ছা, এরপরে আমরা স্যার প্রশ্ন কই? হ্যাঁ, প্রশ্ন আসবে। ওই যে আমি ওই যে কে যেন আসলো, ওকেই করতে গেলাম। নিশা আচ্ছা, আসছে। এরপরে আমরা দেখি 11তে যাই। স্যার দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। এটা তো সেদিন আমরা আলোচনা করলাম, অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান, নৃতত্ত্ব, তাই না? এটা আলোচনা হ্যাঁ। করেছি, দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড, নৃতত্ত্ব। ডি নাম্বার 11, 12। স্যার 12 নাম্বার আছে, পারবো না। স্যার সি নাম্বার নাকি? অন্যরা দেখো, দ্য লিডিং ক্যারেক্টার ইন এ প্লে, কোন একটা নাটকের কেন্দ্রীয় চরিত্রকে বলা হয় প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে এই তো কেন্দ্রীয় হয়ে চরিত্র। গেছে। প্রোটাগনিস্ট মানে হচ্ছে তাহলে লিডিং ক্যারেক্টার অথবা সেন্ট্রাল ক্যারেক্টার ইন এ প্লে, তাই না? একটা কাহিনী নাটকের মূল চরিত্র, যাকে কেন্দ্র করে এই ঘটনাটা আবর্তিত হয়, সে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার বা লিডিং ক্যারেক্টার। তাহলে প্রোটাগনিস্ট, এটা হবে সি। 13তে আসি আমরা। এটা না জানলে অবশ্য পারা কঠিন। এটা জানি না স্যার। এটা তথ্য ভিত্তিক বিষয়, তো গ্রামার স্যার বা একটু এরকম। ভেবে নিন স্যার। স্যার একটু ভেবে নি স্যার, হ্যাঁ, ভাবো। আগে বলে দেবেন। স্যার মনে হচ্ছে ডি নাম্বার। মনে হচ্ছে ডি, না?
আচ্ছা বন্ধুরা দেখো 13 নাম্বার। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে উত্তর হবে হচ্ছে তোমাদের এ নাম্বার। এটা কোনো একদিন মনে হয় মাসখানেক আগে কোনো একটা প্রশ্নটা দিয়েছিলাম কোনো একদিন। তো জি স্যার, এটা খুব চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, which one does not fall into the same category, মানে একই ক্যাটাগরিতে পড়ে না কোনটা, কোনটা ভিন্ন আলাদা একটু, অন্য তিনটা একই, ওইটা একটু আলাদা। তো এই তিনটা চারটায় চারজনের নাম এবং চারজনই মেয়ে এবং চারটা চরিত্র এই শেক্সপিয়ারের নাটক থেকে নেওয়া, বিভিন্ন নাটক থেকে নেওয়া চারটা চরিত্র। রোসালিন্ড নেওয়া অ্যাজ ইউ লাইক ইট থেকে। এটা একটা কমেডি, অ্যাজ ইউ লাইক ইট তার একটা কমেডি, একটা হাস্যরসাত্মক একটি নাটক। রোজালিন্ড ওই চরিত্রে আছে। ওফেলিয়া হচ্ছে নেওয়াটা হচ্ছে তোমাদের হ্যামলেট থেকে নেওয়া। হ্যামলেট কিন্তু কমেডি না, এটা একটা ট্রাজেডি। কর্ডেলিয়া চরিত্রটা আমরা পাই কিং লেয়ারে, তার তিন মেয়ে গনেরিল, রিগান, কর্ডেলিয়া, ছোট মেয়ে কর্ডেলিয়া। তো এই কর্ডেলিয়া এই কিং লেয়ারটাও একটা ট্রাজেডি, বিয়োগান্তক কাহিনী। ডেসডেমোনা হচ্ছে ওথেলো নাটক থেকে নেওয়া, ওথেলো নাটকের নায়িকা ডেসডেমোনা, এটাও একটা ট্রাজেডি। তাহলে দেখা যাচ্ছে এই যে বি সি ডি, ওফেলিয়া, কর্ডেলিয়া, ডেসডেমোনা এরা ট্রাজেডি নাটকের নায়িকা, কিন্তু রোজালিন্ড হলো একটা কমেডি নাটকের নায়িকা, তার মানে এক ক্যাটাগরি হয়নি, ওটা কমেডি, এরা তিনটাই ট্রাজেডি নাটকের চরিত্র। তাহলে আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? পরীক্ষায় অনেক সময় এরকম পাওয়া যায় যে ওফেলিয়া চরিত্রটি কোন নাটকে পাওয়া যায়। তো আমাদের ওফেলিয়া কোথায় পাওয়া গেছে? হ্যামলেটে, শেক্সপিয়ারের হ্যামলেটে পাওয়া গেছে হচ্ছে ওফেলিয়া চরিত্র। কর্ডেলিয়া পাওয়া গেছে কিং লিয়ারে, কিং লিয়ার। ডেসডেমোনা পাওয়া গেছে ওথেলোতে, ওথেলো নাটকে ডেসডেমোনা। আর রোজালিন্ড পাওয়া গেছে অ্যাজ ইউ লাইক ইট। এগুলো মনে রাখাটা দরকার, খুব এগুলো খুব বিখ্যাত চরিত্র। আচ্ছা তাহলে আমরা উত্তর দেখাবো কোনটা? এ। এরপরে হচ্ছে 14। স্যার 14 এ 14 হচ্ছে সিনোনিম জানতে চেয়েছে। শব্দ হচ্ছে, একটু মাইক্রোফোন অফ রেখে যখন কথা বলবো তখন অন করবা। আচ্ছা 14তে আমাদের ওয়ার্ড মিনিং এর বিষয়। ইকুইভোকেশন মানে ছল চাতুরি করা, এড়িয়ে যাওয়া, ছলনা করা, কাউকে স্যার প্রতারিত তাহলে করা। ভাষণ হবে স্যার। ইভেশন, ইভাশন বি হ্যাঁ নাম্বার। ইভেশন বলতে স্যার হয় না, একটু জলদি হয়ে গেল। বলতে হয় ইভেশন। কি বলতে হয়? ইভেশন। ইভেশন। একটা উচ্চারণ আছে এরকম জ, জ, ইভেশন। তাহলে ইভেশন না, ইভেশন। তো এটা ইকুইভোকেশন হচ্ছে আমরা এটা ছল চাতুরনা করা, তারপর ডজ দেওয়া, ডিওডিজি, ডজ আছে না, ডজ দেওয়া, হ্যাঁ, প্রতারিত করা, ছলনা করা, ডেসিট। আচ্ছা তাহলে এটা তো আমাদের উত্তর হয়ে গেল। উত্তর হবে বি নাম্বার। ইমপ্লিকেশন মানে, সি নাম্বারের অর্থ কি? এটার মানে হচ্ছে অভিশাপ, কার্স, কাউকে মৌখিকভাবে কোনো অভিশাপ দেওয়া এরকম। ফেয়ারনেস আমরা জানি, ইকুয়ালিটিও আমরা জানি, তাই তো? আচ্ছা এরপর 15। 15 স্যার সি। সবাই দেখো এটা গ্রামাটিক্যাল প্রশ্ন। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এর পরে মূল ভার্ব বসে, এটা নিয়ম না? জি স্যার। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে সেই হিসাবে গেট, আর কোনো কিছু হবে না, এটুকুই বিষয়। তো এখানে প্রশ্নটার একটা বিশেষত্ব হলো গ্যাপের, এইটা আমরা সিলেক্ট করার জন্য আমরা যদি প্রশ্নে কি লেখা আছে নাও বুঝি, শুধু এই অপশনের গ্রামারটা খেয়াল করি, তাতেই উত্তর হয়ে যাবে। প্রশ্নে কি লেখা আছে যদি আর বুঝলাম না, তারপরেও হয়ে যাবে, কারণ গ্রামারটাই ঠিক করতে বলেছে, তাই না? আচ্ছা তো এখন এই যে বলেছে ট্রাভেলার স্যাট বেটার, তাদের কি, তাদের জন্য এটাই ভালো হবে যে তাদের রিজার্ভেশনটা আগে থেকেই তারা ইন অ্যাডভান্সে তারা ঠিক করে রাখবে, ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য হলিডেজ। বুঝা গেছে তো, সহজ জিনিস। আচ্ছা এরপরে হোয়াট ডাজ নোট অফ ডিসেন্ট মিন? ডিসএগ্রিমেন্ট নাকি তো স্যার? ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট, এ নাম্বার। হ্যাঁ ডিসএগ্রিমেন্ট, মতের মিল না হওয়া, মতানৈক্য। এই ডিসেন্ট কথাটার মানেই ডিসএগ্রিমেন্ট। কনসেন্ট মানে সম্মতি, সম্মতি দেওয়া। অ্যাগ্রিমেন্ট মানেও মতের মিল। আর পোস্টপোনমেন্ট মানে মুলতবি, তাই না? কোনো কিছু মুলতবি করে দেওয়া, বন্ধ করে, স্থগিত করে দেওয়া। আচ্ছা তাহলে আমাদের ডিসএগ্রিমেন্ট, আচ্ছা নোট অফ ডিসেন্ট মানে ডিসএগ্রিমেন্ট।
এবার 17-তে আমরা চলে আসলাম। ডেভিড কপারফিল্ড ওয়াজ স্যার রিটেন বাই। 17 বললেন। এটা হচ্ছে বিখ্যাত কিছু লেখা। এটা একটা উপন্যাস ডেভিড কপারফিল্ড। আমি কিছু জিনিস বলি, তোমরা মুখস্থকরণমায় লিখে রাখো। ডেভিড কপারফিল্ড, তারপরে তোমার হচ্ছে দ্য টেল অফ টু সিটিজ, তারপর অলিভার টুইস্ট। এগুলো হলো চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস। অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, দ্য টেল অফ টু সিটিজ, এটা হলো চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত কিছু উপন্যাস। এই তিনটার ভিতর থেকে প্রশ্ন আসে। অলিভার টুইস্ট, টেল অফ টু সিটিজ আর ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্সের লেখা। এগুলো উপন্যাস, এগুলো সবই নোভেল। তাহলে এগুলো মনে রেখো তোমরা। আচ্ছা, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। এরপরে হচ্ছে ফ্রেইলটি দাই নেম ইজ ওম্যান। দাই মানে তোমার, দাই মানে ইওর। আগেকার দিনে ওই এসব শব্দগুলো ব্যবহৃত হতো, ইওর আর কি। ফ্রেইলটি মানে দুর্বলতা, ত্রুটি, দোষ, ভুল, ত্রুটি, অন্যায়, ত্রুটি, বিচ্যুতি, এরকম। দ্য নেম ইজ ওম্যান। দ্য ফেমাস কোটেশন হ্যাজ বিন টেকেন ফ্রম। এই স্যার কথাটা, এটাও পারি না স্যার। পারবো না স্যার এটা। আচ্ছা, এটা নেওয়া হয়েছে হচ্ছে হ্যামলেট থেকে। ওই যে হ্যামলেটের মা তার চাচার সাথে ষড়যন্ত্র করে হ্যামলেটের বাবাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল। তো হ্যামলেট হুম। এই কথাটা বলেছে, এই কথাটা তার মা সম্পর্কে এই উক্তিটা করা। ফ্রেইলটি তাই নেম ইজ ওম্যান। হ্যাঁ, তো এটা হ্যামলেটে রয়েছে। হ্যামলেটের মা সম্পর্কে উক্তিটি করেছে। তো হ্যামলেট শব্দটা, হ্যামলেট হলো ইসের কোথাকার, ডেনমার্কের যুবরাজ ছিল। কিন্তু হ্যামলেট শব্দটার আবিধানিক অর্থ কি মনে আছে? তো এটা পরীক্ষায় পড়ে, এই জি স্মল স্যার, এটা ভিলেজ। ছোট গ্রাম। হ্যাঁ, হ্যামলেট কথাটার মানে এই স্মল ভিলেজ, এই শব্দটার আবিধানিক অর্থ। আচ্ছা, এরপরে এখানে যে নাটকগুলো দেওয়া আছে, কিং লিয়ার, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, হ্যামলেট, দ্য টেম্পেস্ট, সবই কিন্তু শেক্সপিয়ারের লেখা। দ্য উইলিয়াম শেক্সপিয়ারের সব। দ্য টেম্পেস্ট হলো শেক্সপিয়ারের হচ্ছে একদম শেষ লেখা নাটক, দ্য টেম্পেস্ট। এটা একটা কমেডি এবং শেক্সপিয়ারের লেখা সবচেয়ে ছোট নাটক এটা। দ্য টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়, টেম্পেস্ট। এটা একটা কমেডি, টেম্পেস্টও কমেডি, অ্যাজ ইউ লাইক ইটও কমেডি। আর বাকি যেগুলো দেখা যাচ্ছে কিং লিয়ার, ওথেলো, হ্যামলেট, এগুলো ট্র্যাজেডি। আর দ্য টেম্পেস্ট আর অ্যাজ ইউ লাইক ইট এগুলো কমেডি। আচ্ছা, ইমপারমিয়াবল এটার মানে সি নাম্বার মনে হয়। হার্ড টু ব্রেক। আর দেখো, আরো দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি পারমিটেড, নট লাস্টিং লং, নট অ্যালাউং আ লিকুইড টু পাস থ্রু। স্যার ডি নাম্বার। ডি নাম্বার হবে অপ্রবেশ্য বা অভেদ্য। বিশেষ করে যখন কোনো তরল পদার্থ কোনো একটা পর্দা বা কোনো কিছু ভেদ করে যেতে পারে না, এটা যে জীববিজ্ঞান টিপানে দেখবা। হুম, হুম। ওই যে কিছু মেমব্রেন আছে যেগুলো ভেদ করে যাওয়া যায় না, অভেদ্য পর্দা, সেটা নট অ্যালাউং এ লিকুইড বা নট অ্যালাউং এ ফ্লুইড টু পাস থ্রু। এটা হবে অভেদ্য, অপ্রবেশ্য। ডি নাম্বার হবে উত্তর। উত্তর হবে ডি। আচ্ছা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দিস ফেমাস soliloquy ইজ মেড বাই। এটা কে করেছে? soliloquy কথাটার মানে স্বগতোক্তি, মানে একা একা কথা বলা। অনেক সময় নাটক সিনেমায় দেখা যায় না, একা একা বা বিবেকের সাথে কথা বলছে, কোনো ব্যক্তি না, নিজেই নিজের মতো কথা বলছে, তাই না? তো এটাকে হুম। বলা হয় soliloquy বা মনোলগ, একা একা কথা বলা। স্যার হ্যামলেট। এটা হ্যামলেট। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যামলেট, স্যার হ্যামলেটের আগে মধ্যে, একদিন এইটা ক্লাসে হ্যাঁ, করাইছিলেন। এটা করাইছিলাম। এটা হ্যামলেট থেকেই নেওয়া হয়েছে। টু বি, এগুলো বিখ্যাত বিখ্যাত খুব কোটেশন, খুব আলোচিত হয় পৃথিবীতে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে টু লিভ অর নট টু লিভ, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে বেঁচে থাকাই ভালো না মরে যাওয়া, আসলে কি করবো, মানে সিদ্ধান্তহীনতা বোঝানো হচ্ছে। কি জীবনের অনিশ্চয়তা, এ জীবনের কি মূল্য আছে, এরকম একটা ব্যাপার। স্যার এটা কি হ্যামলেট বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যামলেট। মনে মনে ভাবছিল। হ্যাঁ হ্যাঁ, মনে মনে ভাবা না, মুখেই বলেছিল, শব্দ করেই বলেছিল। এই যে মনোলগ বললেন। মনোলগ মানে একা একা কথা বলা। মনোলগ মানে কি? মনে মনে কথা ও। বলা। মনো মানে কি? বাংলা। আচ্ছা, এখন দেখো, আচ্ছা তোমরা কি জানো তাহলে একটা করে বলো তো, ওথেলো নাটকের নায়ক, হ্যামলেট নাটকের, রোমিও হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও এন্ড জুলিয়েট। জুলিয়েট নায়িকা, রোমিও নায়ক। এটা রোমিও অ্যান্ড জুলিয়েট এক ধরনের ট্রাজেডি। এটাকে বলা হয় কমেডি ট্রাজেডি। মানে শুরু হয়েছে হাস্যরসাত্মক কাহিনী দিয়ে, শেষ হয়েছে নায়ক নায়িকা শেষ দুইজনে, হয়েছে কষ্ট। নায়ক নায়িকা দুইজনই মারা গেছে, তার মানে ট্রাজেডি, তার এটা কমেডি ট্রাজেডি।
আচ্ছা, অ্যান্টোনিও হচ্ছে কোন কাহিনীতে পাওয়া গেছে বলো তো দেখি? অ্যান্টোনিও, বেসেনিও, পোর্শিয়া, অ্যান্টোনিও, শাইলক। তারপরে যে পিট্রোকোলাস না কি যেন ছিল না, না, ওরা। এই গল্পের ৪ টা বিখ্যাত চরিত্র আমি সন্দীপ বলি। কালীর একটা নাটক আছে ভেনিস নাকি একটা, দ্য হ্যাঁ হ্যাঁ, মার্সেন্ট, মার্চেন্ট অফ ভেনিস। হ্যাঁ, দ্য মার্সেন্ট, মার্চেন্ট অফ ভেনিস। দেখো আমি, হ্যাঁ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটার বিখ্যাত চরিত্রগুলো হলো অ্যান্টোনিও, বেসেনিও, পোর্শিয়া আর শাইলক। শাইলক হলো সেই ইহুদিদের হ্যাঁ টাকা ধার দিয়েছিল, আর পোর্শিয়া হলো নায়িকা, অ্যান্টোনিও নায়ক, বেসেনিও হলো অ্যান্টোনিওর বন্ধু। এটা বিখ্যাত নাটক হুম। দ্য মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের খুবই বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটাও এক ধরনের কমেডি জাতীয় জিনিস। আচ্ছা, তাহলে কি বলেছি? অ্যান্টোনিও, বেসেনিও, পোর্শিয়া, আরেকটা কি বলেছি? শাইলক। এই চরিত্রগুলো পাওয়া যায়। শাইলক। শাইলক হলো ইহুদি, সে মহাজন, টাকা ধার দিতে উচ্চ সুদে। এটা, তো এটা হুম। সব দ্য মার্চেন্ট অফ ভেনিসে পাওয়া যায় এই চরিত্রগুলো। আর জুলিয়েট রোমিও, রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে আছে। আচ্ছা, এবার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু লিটারেচার? নিচের কোনটা সাহিত্যের সাথে জড়িত শব্দ নয়? খুব বিখ্যাত প্রশ্ন, এটা স্যার পরীক্ষায় মনে পড়ে। হচ্ছে ডি নাম্বার, কিন্তু আমি শিওর না। হ্যাঁ, অন্যরা দেখো। স্যার ডিমালক তো কোনদিন শুনিনি, ডি নাম্বার নাকি? স্যার আমি ওই ডি নাম্বার কোনোদিন শুনিনি আপনার মুখে। ডেমালগ না, ডেমাগগ, জিওজিউই। গগ। ও হ্যাঁ, আচ্ছা, আমি বলি, ডেমাগগ। একটু আগে কেবল মনোলগ বললাম, যেটাকে স্বগত উক্তি বলা হয়, একা একাই হ্যাঁ। কথা বলতেছে, এটা নাটক সিনেমায় দেখায়, এটা সাহিত্যের সাথে জড়িত। এবার দেখো, এপিলগ হচ্ছে কোন একটা কাহিনী, কোন একটা নাটক বা বইয়ের শেষে যে লেখক পুরা বইয়ের উপরে সামারি জাতীয় একটা মন্তব্য করে, সেটাকে এপিলগ, শেষ কথা। তাহলে এপিলগ মানে উপসংহার, কনক্লুশন, শেষ কথা, পরিশিষ্ট, পরিশিষ্ট। আর প্রোলগ হলো গল্পের শুরুতে লেখক কিছু গল্প সম্পর্কে পূর্বাভাস দেয়। ওই যে গল্পের শুরুতে কাহিনীতে একটু লেখকের মন্তব্য, বা ওই যে থাকে না মুখবন্ধ, কিছু একটা লেখা থাকে, ভূমিকা নাকি? ভূমিকা জাতীয়, হ্যাঁ, নাম ভূমিকা। ভূমিকা না, হ্যাঁ, কিছু লেখা। তাহলে হ্যাঁ প্রোলগটা হ্যাঁ, হলো মানে কোন, সাহিত্য টাইপের। হ্যাঁ, প্রোলগ হলো কোনো গ্রন্থের শুরুতে লেখকের কিছু বক্তব্য, একদম শুরুতে, তাই না? এটা শুরুর দিকে থাকে, শুরুতে থাকে, গল্প শুরু হওয়ার আগেই। হুম। আর এপিলগ থাকে গল্পের শেষে, কাহিনীর শেষে, নাটকের শেষে। আর মনোলগ হলো গল্পের মধ্যে কোনো একটা চরিত্র যখন একা একা কথা, ডায়ালগ মানে কি, দুইজন যখন কথা বলে তখন ডায়ালগ হয়, সংলাপ। আর মনোলগ মানে একা একা। তা এটা, তাহলে এগুলো সবই দেখা যাচ্ছে লিটারেচারের সাথে রিলেটেড। কিন্তু ডেমাগগ মানে বক্তৃতাবাগীশ নেতা, যে নেতা খুব জ্বালাময়ী বক্তৃতা দিতে পারে, যে বক্তৃতা দিয়ে মাঠ গরম করতে পারে। এটা তাহলে এই ডেমাগগ শব্দটা হচ্ছে পলিটিক্স এর সাথে জড়িত, এটা লিটারেচারের সাথে জড়িত নয়। তাহলে উত্তর হবে ডি, demagogue is related to politics, not to literature, তাই না? এটা, তাহলে চুজ দ্য ওয়ার্ড হুইচ ডাজ নট ফিট ইন। এই ফিট ইন মানে যেটা সেম ক্যাটাগরিতে নয়, ভিন্ন, অন্য কিছু। স্যার সনেট। অন্যরা দেখি, অন্যরা দেখি। স্ট্যান্জা, স্ট্যান্জা স্যার। হ্যাঁ, কি কারণে সনেট আর কি কারণে স্ট্যান্জা? স্যার ওইগুলো স্যার, নাম নিয়ে আসতে দা। স্যার ওই যে ওয়ার্ড, তারপরে সনেট, ইলিজি, এগুলো সব হচ্ছে ওই যে এক একটা অংশের নাম, আর স্ট্যান্জা মানে হচ্ছে স্তবক, অংশের নাম না, সনেট। মানে এসবের স্তবক। সনেট, জানি না ভালো ঠিক। করে বলতে হবে, সনেট অর ইলেজি, এগুলো কবিতা, বিভিন্ন কবিতার ধরন। সনেট হ্যাঁ হলো হ্যাঁ। চতুর্দশপদী কবিতা, অর্ড হলো গীতি কবিতা বা গাথা কবিতা, মানে গীতিধর্মী কবিতা, কিছুটা গানের মতো। ইলেজি হলো শোকগাথা, যেমন তো তাহার এই পরে মনে, একটা শোকগাথা, তাই না, ইলেজি। কিন্তু স্ট্যানজা কোনো কবিতার ধরন না, স্ট্যানজা হলো কবিতার স্তবক, কবিতার একটা পার্ট, একটা কবিতারই একটা পার্ট বা অংশ। আর হুম। সনেট হলো একটা কবিতা লেখার স্টাইল, অর্ড হলো এক ধরনের কবিতা লেখার স্টাইল, এলিজি এক ধরনের স্টাইল। কিন্তু স্ট্যানজা কবিতার ধরন না, কবিতার একটা পার্ট। যে কোনো কবিতার, যেমন বিদ্রোহী কবিতার কয়টা স্তবক, তারপরে আমরা বলি সোনাত্তরী কবিতার কয়টা স্তবক, এরকম পড়েছি না আমরা, এরকম ওর মধ্যে কয়টা পার্ট রয়েছে। তো এটা স্ট্যানজার মানে স্তবক, তাহলে এটা আলাদা। আর ওইগুলো বিভিন্ন কবিতার স্টাইল। 22, 23। স্যার এ নাম্বার। এটা মনে হয় আগে করানো ছিল একদিন, তাই না? জি স্যার আগে চেক করে। হবে স্যার। হ্যাঁ, তো আমরা এটা মনে রাখি, রাজ ওয়াজন্ট দ্য প্যারাগন অফ ভার্চু, রাশিদা হ্যাড, মানে রাশিদা যতটা এক্সপেক্ট করেছিল রাজ, যে চরিত্র, স্বভাব, আচার আচরণ বা রাজের সেই জ্ঞান বুদ্ধি নৈপুণ্য ঠিক অতটা উন্নত নয়। প্যারাগন অফ ভার্চু মানে কোনো কিছু নৈপুণ্যর দিক থেকে সর্বোচ্চ স্তরে থাকা, প্যারাগন অফ ভার্চু। কোনো গুণ, কোনো নৈপুণ্য, চরিত্র, মাহাত্ম্যের দিক থেকে সর্বোচ্চ বা সর্বোন্নত অবস্থানে থাকা, কিন্তু সেটা
রাশিদা যতটা এক্সপেক্ট করেছিল রাজ সেখানে ছিল না সে অবস্থানে। তার মানে রাশিদা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, তার ব্যাপারে হতাশ নিরাশ হয়েছিল। এখন ডিসঅ্যাপয়েন্টেড পর উইথ বা ইন দুটোই ব্যবহার করা যায়, উইথ রাজ বা ইন রাজ দুটোই ব্যবহার করা যায়। রাশিদা ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ রাজ বা ইন রাজ। তো এটা হবে হতাশ হয়েছিল কারণ সে সেই অবস্থানে ছিল না, তা সে অতটা গুণ মানে গুণবান বা লোক না। 23 হয়ে গেল, 24। স্যার ইউলজি। সবাই দেখি। এটা মনে নেই, এটার মিনিং জানি না। আচ্ছা, ইন্ডিকেশন অভিযোগ। অভিযোগ, ইন্ডিক্টমেন্ট মানে হচ্ছে অভিযোগ। তো অভিযোগের সাথে আমরা জেনোসাইড মানে কি? স্যার গণহত্যা। সিনোনিম হলো মাসাকার, তাই না? মাসাকার। জি স্যার। তো ওই যে স্টপ জেনোসাইড, জহির রেহানের একটি প্রামাণ্য চিত্র, স্টপ জেনোসাইড। তো জেনোসাইড মানে নির্বিচারে শত শত মানুষকে মেরে ফেলা, গণহত্যা। মাসাকার হলো সিনোনিম। তো এখানে মাসাকার বানানো একটু বলবেন প্লিজ? MASSACAR। আচ্ছা দেখো, আমরা টায়ার্ডনেস মানে ক্লান্তি জানি, পানিশমেন্ট মানে শাস্তি, এগুলো মেলে না। ইন্ডিকমেন্ট মানে হচ্ছে তাহলে অভিযোগ, আর ইউলজি মানে হচ্ছে প্রশংসা, গুণকীর্তন, স্তুতি, স্তুতি বলা হয় ইউলজি। তো এর ভার্ব হলো ইউলোজাইজ, ইউলোজাইজ হলো ভার্ব, জিআইজেডি, ইউলোজিআইজেডি, ইউলোজাইজ হলো ভার্ব ইউলজি থেকে। আচ্ছা, দ্য ড্রাইভার স্টপ দ্য কার জাস্ট ড্যাশ টাইম টু অ্যাভয়েড কোন টাইম? ভালো করে দেখবো, আমরা তাড়াহুড়া করবো না, বুদ্ধিশুদ্ধি করে উত্তর দেব, মনে করার চেষ্টা করব যে কি বিষয়। স্যার আমার মনে হয় আচ্ছা, টাইমের সাথে দুটো শব্দ বসে, ইন টাইম আর হচ্ছে অন টাইম। ইন টাইম আর অন টাইম। অ্যাট টাইম না, অ্যাট টাইমস হয়, সেটা হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস। তাহলে হ্যাঁ, আমরা কথা শুনি। যখন আমরা অ্যাট ব্যবহার করব টাইমের সাথে, তখন হবে টাইমের সাথে এস থাকবে, এস ছাড়া না, এস থাকতে হবে। অ্যাট টাইমস মানে সামটাইমস, এটা মাঝে মাঝে হয় একটা ফ্রেজ। সেটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাট টাইমস। আচ্ছা, বাই টাইম হয় না। বাইটা কখন হয় আমি বলি, বাইটা হয় ঘড়ির কাঁটার সময়ের আগে। যেমন বাই 4 PM, আই উইল রিটার্ন বাই 4 PM, আমি 4টার আগেই বাড়ি ফিরবো আর কি। আই উইল রিটার্ন বাই মানে ঘড়ির কাঁটার সময়, কয়টা, 4টা, 4:30, 10টা, 5টা, 15টা, যাই হোক এই সময়, এটা বাই। আর অ্যাট যদি বলি আমি, অ্যাট 5 PM, অ্যাট 4 PM মানে সঠিক, একদম ঠিক 5টার সময়, তাহলে অ্যাট 5 PM। আর 5টা যদি আগেই বলি, 5টার মধ্যেই ফিরবো, সেটা হলো বাই 5 PM। বোঝা গেছে কথাটা? আর অ্যাট 5 PM এরকম, এটা ঘড়ির কাঁটার সময়। আর টাইমের সাথে হয় দুটো শব্দ, ইন টাইম, অন টাইম। অন টাইম মানে ওইরকম একদম কাটাই কাটাই, আর ইন টাইম মানে হচ্ছে সময়ের আগেই। তাহলে সংঘর্ষ বাধার আগেই ড্রাইভার গাড়িটা থামিয়ে ফেলেছিল, তাহলে ইন টাইম হবে। কলিজন কথাটার মানে হচ্ছে সংঘর্ষ, কলিজন। আচ্ছা, এরপরে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি? মুদ্রার মান নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণ। তো এটা আমরা মনে রাখবো, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের কোনটা? বাংলাদেশ ব্যাংক, তাই না? মুদ্রার মান নিয়ন্ত্রণ। আচ্ছা, নোট প্রচলনের ক্ষমতা আছে একমাত্র কোন ব্যাংকের? কেন্দ্রীয় ব্যাংকের, তাই না? আচ্ছা, বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ, যেটাকে বলা হয় এবি ব্যাংক লিমিটেড, এবি, আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার মনে পড়ে গেল, এবি ব্যাংকের সামনে যদি তোমরা কখনো যাও, দেখবে একটা কথা লেখা থাকে, লেখা থাকে যে, খুবই ভালো লাগেছিল আমার কথাটা দেখে, যে আপনি বলেছিলেন কিন্তু মনে নেই। হ্যাঁ বলেছিলাম, কোয়ালিটি কামস ফার্স্ট, মানি ইজ এ লজিক্যাল সিকোয়েন্স। এই কথাটা লেখা থাকে, খুবই ভালো কথা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাটা যদি উপলব্ধি করে মানুষ জীবনে মেনে চলে, জীবনে উন্নতি হবে। কোয়ালিটি কামস ফার্স্ট, মানি ইজ এ লজিক্যাল সিকোয়েন্স, মানে আগে গুণ অর্জন করতে হবে, তাহলে টাকা অটোমেটিক্যালি আসবে, নিয়ম অনুসারে টাকা আসবে। সিকোয়েন্স মানে ধারাবাহিকতা, ধারাবাহিকতা অনুসারে টাকা আসবে।
কিন্তু মানুষ কি করে অল টাইম টাকা টাকা করে, টাকা কিভাবে পাবো, কিন্তু তার কোয়ালিটি নিয়ে চিন্তা করে না যে আমার টাকা ইনকাম যে করবো আমার কি কোয়ালিটি আছে, কি কোয়ালিটিতে আমি টাকা, আমার তো যোগ্যতা নাই। মানে টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই, কোয়ালিটি অর্জন করলে টাকা অটোমেটিক আসবে, কোয়ালিটি তো থাকতে হবে, তাই না? আচ্ছা, এটা এরপরে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কোনটি? স্যার বি। ওইটা তো স্যার হয়ে গেল। জামানত ছাড়া ঋণ প্রদান। ইসলামী ব্যাংক ওটা আমরা দিলাম, তার বাংলাদেশ হয়ে গেল। আর গ্রামীণ ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য জামানত ছাড়া ঋণ প্রদান, ওরা গরিব মানুষদের লোন দিচ্ছে, তাই না? আগে ব্যাংক গরিব মানুষের লোন দিত না। আচ্ছা, বড় অন্যান্য যে ব্যাংক ছিল, গ্রামীণ ব্যাংক প্রথম হচ্ছে গরিবদের লোন দেয়, জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট দেয়, এবং ডক্টর ইউনূসকে বলা হয় গরিবের ব্যাংকার। যাই হোক, এবার ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায়? স্যার চট্টগ্রামের নট পতেঙ্গায় 1968 সালে প্রতিষ্ঠিত। সুন্দর বলেছো, বাহ, সুন্দর বলেছো। খুব সুন্দর। হ্যাঁ, 1948 সালে উৎপাদন নর্থ ক্ষমতা 1 পতেঙ্গা। লক্ষ মেট্রিক টন। ওই দেখো, হ্যাঁ, সুন্দর বলেছো, very good, চট্টগ্রাম। very good, very good. সবাই ভালো স্যার এটি রসায়ন বইতে আছে স্যার। ও আচ্ছা, ট্রিপল সুপার ফসফেট মানে টিএসপি, তাই না? টিএসপি। আচ্ছা, 29 নাম্বার, তাহলে সি হবে চট্টগ্রাম। এবার সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে আরোহণ করেন কত সালে? 1956। 56 57 56 সালে আরোহণ করে, মরে গেল 57 সালে। আর ও, সিংহাসনে বসলো নানা সিংহাসন, আলীবর্দী খাঁ সিংহাসনে বসায় দিয়ে গেল 56 সালে, তাই না? বাংলা, বিহার, উড়িষ্যায় 3 রাজ্যের তিনি নবাব হয়েছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা। আচ্ছা, বাংলা সনের প্রবর্তক কে? স্যার আবুল ফজল নাকি আমি না, sure না। ফতেউল্লাহ সিরাজি। এটা সম্রাট আকবরের নির্দেশে, সম্রাট আকবরের সময়ে ওই সময়ের বিখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজি বাংলা সনের প্রবর্তন করেন। উনি একজন জ্যোতির্বিদ, মানে জ্যোতির্বিদের ইংরেজি কি? অ্যাস্ট্রোনমার। এই জ্যোতির্বিদ কি অ্যাস্ট্রোনমার না অ্যাস্ট্রোলজিস্ট, কোনটা? স্যার জ্যোতির্বিদ অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমার হলো জ্যোতির্বিদ, আর জ্যোতিষী হলো অ্যাস্ট্রোলজিস্ট, অ্যাস্ট্রোলজিস্ট যিনি ওই যে হাত দেখে গণনা করে, ভাগ্য নিয়ে কাজ করে। হ্যাঁ, আর ওনারা নিয়ে কাজ করে। ভাগ্য নিয়ে না, মানে ভাগ্য নিয়ে তারা পূর্বাভাস দেয়, হাতটা দেখে মানুষের ভাগ্য জি, স্যার। গণনা করে, এরকম। তারা হলো অ্যাস্ট্রোলজিস্ট। আর অ্যাস্ট্রোনমার হচ্ছে যারা জ্যোতির্বিজ্ঞানী। আচ্ছা, কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 12 কিলোমিটার। 14 কিলোমিটার না? 12 কিলোমিটারই তো। স্যার 12ই তো পড়েছিলাম। আমি সেদিনই তো বললাম 12। জ্ঞান কোষ 14 দিয়েছে। আচ্ছা, এটা দেখি, এটা আচ্ছা, এখন কি তোমরা নেটে একটু কেউ সার্চ দিতে পারবা, আছে কোনোভাবে পদ্ধতি? হ্যাঁ, দেয়া তো যাবে স্যার, সমস্যা একটু নেই। দেখে নাও তো, এখনই সমাধান হোক। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত, খালি একটু লিখে দাও। আচ্ছা, ওটা দেখলেই ঠিক করা যাচ্ছে। একজন দেখতে থাকো, আমরা না, সে তো আমার দেখতেছে, আমরা অন্য প্রশ্নগুলো দেখতে থাকি। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের পরিচালকের নাম কি? মোর্শেদুল ইসলাম। মোর্শেদুল ইসলাম, আমার বন্ধু রাশেদ। আচ্ছা, এটা একটা 18 দেখাই কেন? কি 18 কিলোমিটার? 18 দেখাচ্ছে, হ্যাঁ। নেটে 18 এনেছে। ও, তাহলে 12 কোথায় পড়েছো তানজিমা? স্যার 12 বলছিলাম ওই যে কিসে প্রশ্ন ব্যাংকে স্যার। আচ্ছা, 18 দেখাচ্ছে, এটা দৈর্ঘ্য তো, তাই তো? জি স্যার। তাহলে আমরা এই 14 কে 18 করে এটাকে কারেকশন করে নিই, দৈর্ঘ্য 18, ঠিক আছে না? তাহলে সি নাম্বার 18ই লিখি আমরা। আচ্ছা, 12 কি আসলে? তাহলে কেন এরকম তথ্য দিচ্ছে? ওই বইতে দিল হচ্ছে 12, স্যার প্রশ্ন ব্যাংকে 12 আছে। জ্ঞান কোষে দিল, Sure, sir. জ্ঞান কোষে দিল 14, জ্ঞান কোষ যেটা বই। আচ্ছা, আমি দেখবো আবার। স্যার যে মতান্তরে দুইটা দেয়া থাকে স্যার, মতান্তরে এরকম আবার আচ্ছা, আমি একটা সমস্যা জিনিস হয়। বুঝি না, মতান্তরে কেন থাকবে? তো মতান্তরে এটা তো দৈর্ঘ্য কুয়াকাটা জায়গা মাপার ব্যাপার, তাই না? এ তো এমন না যে কোনো একটা বিখ্যাত ব্যক্তি খ্রিস্টপূর্ব এত সালে জন্ম, যেহেতু তার জন্ম বহু আগে, তার কোনো ইতিহাস ঠিক মতো না, এই জন্য অনেকে অনেক কথা বলে, তা তো না। এটা মাপলেই হয়ে গেল যে কয় কিলোমিটার, এটা না মাপে তো রাখে না, এই বিখ্যাত জায়গায় তো তার না মাপা জায়গা না। এটা আসলে ঝামেলা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে সম্ভবত তাহলে 18ই যদি নেটে থাকে, তাহলে 18 কিলো, 18ই তো দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের পরিচালকের নাম হচ্ছে মোর্শেদুল ইসলাম। আচ্ছা, এই বইটা তো একটা উপন্যাস, কিশোর উপন্যাস, কার লেখা? আমার বন্ধু কোথায় গেল রে? 33। এটা একটা কিন্তু কিশোর উপন্যাস, তাই না? এটা কার লেখা?
খুব সহজ প্রশ্ন, কার লেখা? এটা পড়েছিলাম, মনে পড়ছে না নাম। আমার বন্ধু রাশেদ। হ্যাঁ বলো দেখি। স্যার তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেল কি লেখক নাকি? সেও তো এক পরিচালক। তাও তো জানেন। খান আতাউর রহমান। খান আতিউর রহমান হ্যাঁ, নাকি? এই খান বছর আতিউর নাই। রহমান নিজেও তো পরিচালক। স্যার মনে নেই আমার, আর বলবো না। লেখক তিনি হচ্ছেন ডক্টর জাফর ইকবালের লেখা। আমার বন্ধু ও রাশেদ, জাফর ইকবালের ও লেখা। শিট। জাফর ইকবালের লেখা Yes, কিশোর sir. উপন্যাস আমার বন্ধু রাশেদ, পরবর্তীতে সিনেমা তৈরি করেছে মোর্শেদুল ইসলাম। আচ্ছা, যুদ্ধভিত্তিক চলচ্চিত্র হৃদয়ে ৭১। ৭১ মানে বাংলায় লেখা হবে। পরিচালক কে? সাদেক সিদ্দিকী। এটা হচ্ছে সাদেক সিদ্দিকী। ৩৪। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবাস বাংলাদেশ। জয়দেবপুর চৌরাস্তায় স্যার অবস্থিত আব্দুল রাজ্জাক। ৭১-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত স্থপতি আব্দুর রাজ্জাক। আচ্ছা, এখানে আমরা বাকিগুলো যারা এটা পড়িনি আগে থেকে তারা একটু খেয়াল করি, তাহলে এই যে মুক্তি ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, প্রথমে একটা তথ্য মনে রাখবো, এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। এটা আছে কোথায়? জয়দেবপুরের চৌরাস্তায়। এই তথ্যগুলো সবই গুরুত্বপূর্ণ, আর এটার স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। তাহলে প্রশ্নের ভিতরেও কিছু তথ্য আছে, এগুলোও পড়ার মতো। যদি পরে ৭১-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি দিয়ে অনেকগুলো নাম দেয়, তখন আমরা দেখবো জাগ্রত চৌরঙ্গী। এটা কোথায় অবস্থিত এটাও পর্বে জৌলদেবপুর চৌরাস্তায় অবস্থিত এবং স্থপতি আব্দুর রাজ্জাক। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? যুদ্ধাপরাধীদের বিচার, এ নাম্বার। যুদ্ধ, আমি কিন্তু এই প্রশ্নটা দেখে ভেবেছিলাম সমুদ্র সীমা বিজয়। ঠিক আছে। আচ্ছা, না স্যার, এটা কোন যুদ্ধাপরাধীদের বিচার। বিশ্ববিদ্যালয়ে পড়ছে এই হ্যাঁ, প্রশ্নটা? যুদ্ধাপরাধীদের বিচার। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন যুদ্ধাপরাধীদের বিচার। আচ্ছা, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। কোনটি? হালদা। হ্যাঁ, হালদা নদী। এবং এখানে আরেকটা তথ্য, এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মৎস্য প্রজনন ক্ষেত্র। মৎস্য হেরিটেজ বলা হ্যাঁ, হয় এবং তাকে। হালদা নদী এমন একটা নদী যে বাংলাদেশেই জন্ম, বাংলাদেশেই মৃত্যু। মানে বাংলাদেশের জলসময় উৎপত্তি, বাংলাদেশের জলসময় সমাপ্তি ঘটেছে হালদা নদী। এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী। এগুলো সবই পরীক্ষায় পড়ার মতো হালদা নদী সম্পর্কে প্রশ্ন। বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী কোনটি? স্যার হারিয়াভাঙ্গা। হারিয়াভাঙ্গা নদী। এটা হচ্ছে তোমার কোন জেলার ভিতর দিয়ে? এটা হচ্ছে সাতক্ষীরায় হারিয়াভাঙ্গা নদী। জি স্যার। বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াভাঙ্গা নদী, সাতক্ষীরায়। ৩৯। বাংলাদেশের এটা তো কেবল বললাম, জলশিলায় সময় উৎপত্তি ও সমাপ্তি কোন হালদা। নদীর? হালদা নদী। জলসময় উৎপত্তি ও হালদা সমাপ্তি নদী। হালদা নদী। গঙ্গা নদী, এটাই তো পরের প্রশ্ন। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন পদ্মা নাম নদী দেন। করেছে? পদ্মা। গঙ্গাই পদ্মা। আমি ভাবছি চুয়াডাঙ্গা দিয়ে হ্যাঁ, স্যার গঙ্গা নদী কোন জেলাতে প্রবেশ করেছে? গঙ্গা নদী প্রবেশ করেছে হচ্ছে গঙ্গা। আমি তো ভুলে গেলাম। কালকে আমি এই প্রশ্নটা দেওয়ার সময় খেয়াল করেছিলাম যে কোন জায়গা যেন, মনে হচ্ছে না। দাঁড়াও, এই আবার এটা নেটে সার্চ দাও, পাওয়া যাবে যে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে। নেটে একটা সার্চ দাও, এখন এই বিষয়টা ঠিক হয়ে যাক। এটা হচ্ছে গঙ্গা হচ্ছে স্যার আমার পেটে আসতেছে, মুখে আসতেছে না। ওই যে নেটে সার্চ দিলে পাওয়া যাবে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে। একটু দেখে নাও। গঙ্গা, এই গঙ্গার উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে না? জি স্যার। রাজশাহী জেলাতে প্রবেশ করেছে স্যার। রাজশাহী, হ্যাঁ রাজশাহী। আমি তো ওই রাজশাহী গঙ্গা নদীর পাশ দিয়ে আমি হেঁটে বেড়াইছি না, পদ্মা নদীর পাশ দিয়ে। আমি তো ওখানে গেছি। জি স্যার, খুব কষ্টে মনে পড়েছে। হ্যাঁ, ওখানে একটা বাঁধ আছে সুন্দর, রাজশাহী শহরের পাশে ইসের ওখানে বেশ ভালো লোকজন জমায়েত হয় বাঁধে। আচ্ছা, পদ্মা রাজশাহী জেলা দিয়ে, ঠিক। এবার রাজশাহী। এবার স্মোক কি? কুয়াশা। কুয়াশা মানে তো ফগ। এফওজি, ফগ মানে কুয়াশা। সিগারেটের ধোঁয়া বা শিশির। হ্যাঁ, এই যে ধোঁয়াশা বাতাস সবকিছু ধোঁয়া মিলে হয়, সেটা দূষিত বাতাস হবে। স্মোক মানে দূষিত বাতাস। তাহলে একটাও মিলে হবে। স্মোক হলো কুয়াশা এবং ধোঁয়া বাতাস, এগুলো সব মিলে একটা যে বিশ্রী পরিবেশ সৃষ্টি হয়,
আচ্ছা ধরো আজকে কোনো একটা সময়ে আমাদের আবহাওয়ায় দেখা যাচ্ছে যে বাইরে খুব কুয়াশা, আবার যদি কোনো কারণে এই এলাকায় প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয়, ইটের ভাটা তাহলে কুয়াশা ধোঁয়া সব মিলে একটা কিরকম অন্ধকার বিশ্রী পরিবেশ হয়ে যাবে না? হুম, সেটাকে বলা হয় স্মোক। মানে স্মোক আর ফগ ধরো একসাথে হয়ে গেছে, স্মোকের ধোঁয়া আর ফগ হলো কুয়াশা। বুঝেছো আচ্ছা। কথাটা? আচ্ছা, এবার বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা? 1992। হ্যাঁ, 1992 প্রশ্নটা দেখলাম আমরা, জ্ঞান কোষে দিয়েছে, কিন্তু ওখানে যে পরীক্ষায় পড়েছে ওখানে একটাও সঠিক সাল ছিল না। একটা ছিল হুম, 2002, 2004, 2005, 2003। আসলে 1992 সালে পরিবেশ নীতি ঘোষিত হয়। পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে? বায়ু দূষণ। বায়ু দূষণের জন্য নাকি তাহলে না? এটা ছিল না বায়ু শব্দ দূষণ দূষণ স্যার নাকি? শব্দ দূষণ, শব্দ শব্দ দূষণে দূষণ উচ্চ 2 রক্তচাপ নাম্বার হয়। ছিল। শব্দ দূষণ, সাউন্ড পলিউশন। তাই তো। বায়ু দূষণের কারণে মানুষের রেসপিরেটরি ডিজিজ হয়, শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যা, ফুসফুসের সমস্যা, এইসব নানান সমস্যা হতে পারে। আচ্ছা, বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এই খাদ্য স্যার বাংলাদেশে ইউরোপের আনা হল্যান্ড। হয়েছে, হল্যান্ড থেকে আনা হয়েছে, হল্যান্ড থেকে এসেছে। গোল আলু এসেছে হল্যান্ড থেকে। এই পর্যন্ত আজকের প্রশ্নটা কি সহজ হয়ে গেল নাকি খুব বেশি? স্যার আমার কাছে তো সহজই মনে হলো। সহজ, স্যার বেশি সহজ হয়ে গেছে। ইংরেজিটাও খুব বেশি কিছু প্রশ্ন ছাড়া বাকি, অবশ্য লিটারেচারের প্রশ্নগুলো একটু ঝামেলা ছিল কিছু কিছু জায়গা। আর গ্রামাটিক্যাল বিষয়গুলো সহজ হয়েছে আজকে, তাই তো? হুম, জি স্যার। আচ্ছা, তো এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা, প্রশ্নগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ক্লাস তো, স্যার আমার প্রশ্নটা একটু আমার আইডি দিয়ে দেন স্যার প্লিজ। আচ্ছা ক্লাস রেকর্ডও হয়ে গিয়েছে সম্ভবত, যেহেতু রেকর্ড হয়ে গিয়েছে ক্লাসটা আমি এই রেকর্ড হচ্ছে করে ফেলি, রেকর্ডটা শেষ করি।